কই গো ছোট্ট বন্ধুরা, কোথায় গেলে তোমরা? তোমাদের গল্পমণি তো আবার একটা গল্প নিয়ে চলে এলো। আজকে এই ঠান্ডার দিনে আমাদের গল্প ভুতুড়ে, অর্থাৎ আমাদের গল্পের নাম কঙ্কাল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, পর্ব 1। আমরা 3 ছোটবেলার সঙ্গী যে ঘরে শুতাম তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকতো। রাতে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদেরকে সেই হাড় নাড়তেই হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদেরকে সব বিষয়ে একদম পারদর্শী করে তুলবেন। তার ইচ্ছে অনুযায়ী যে কতদূর সফল হয়েছে সেটা আমাদেরকে যারা জানেন তারা ঠিক জানেন আর কি, বাকিদের কাছে এটা না হয় গোপনই থাক। তারপর বহুদিন হয়েছে, ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় যেন একটা স্থানান্তরিত হয়েছে, সেটার জন্য খুঁজতে হবে। কিছুদিন হলো, একদিন রাত্রে কোনো কারণে একটুখানি জায়গার অভাব হওয়ায় আমাকে ওই পাশের ঘরে শুতে হয়। অনভ্যেসবশত ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। এর মধ্যেই আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটেছিল, তাই এই আলো নেবা যেই নিভল সঙ্গে সঙ্গে মৃত্যুর কথা মনে উদয় হলো। মনে হলো এই যে রাত 2 প্রহরের থেকে একটা অন্ধকারের মিলিয়ে গেল এই প্রদীপের শিখা, প্রকৃতির কাছেও বোধহয় মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে যায়, আর সেটা বিস্মৃতও হয়ে যায়। ক্রমে ক্রমে ভাবনা চিন্তা এগোতে এগোতে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎই মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়িয়ে আমার মশারির চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি খুঁজছে, পাচ্ছে না, এবং খুব দ্রুত বেগে ঘরময় ঘুরে চলেছে। নিশ্চয়ই বুঝতে পারলাম সমস্তই আমার এই ঘুমহীন উর্বর মস্তিষ্কের একটা কল্পনা, এবং আমার মাথার মধ্যেই বো বো করে যে রক্ত ছুটছে তাই হয়তো দ্রুত পায়ের শব্দের মতন শোনাচ্ছে। কিন্তু তবুও গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙার জন্য বলে উঠলাম, কে? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম, আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম আমার নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়িয়ে ধরে চিরপরিচিতের মতন অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাত্রে বেশ একটা কাজ বের করেছ তো? তা সে কঙ্কালে এখন আর তোমার কি দরকার? অন্ধকারে মশারির একদম কাছ থেকে উত্তর এলো, বলো কি? আমার বুকের হাড় যে তারই মধ্যে ছিল, আমার 26 বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? আমি তক্ষুনি বললাম, হ্যাঁ, কথাটা সঙ্গত বটে, তা তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষদের সঙ্গে গল্প করতাম। এই 35টা বছর
আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতন গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন বসলো। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সঙ্গে বললাম, সেই ভালো, তাতে মন বেশ আনন্দতে ভরে উঠবে, এরম একটা কিছু গল্প বলো। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক মানুষকে আমি জমের মতন ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয় আমারও ঠিক সেই রকম মনে হতো, অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যে বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতে তার হাত থেকে আমার নিস্তার নেই। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা এ মেয়েটি। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো তুমি? শুনছো গো? কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটা বেশ মজার। তবে শোনো। আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করতো, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতন রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি। দেখনি কেন? আমার সেই কঙ্কাল। আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব? সেই শূন্য 2টো চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টো কালো চোখ ছিল এবং লাল ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার এই কোনো চাপা ছাড়া দাঁত বের করা বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই যে কয়েকখানা দীর্ঘ শুকনো হাড়ের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটুল পরিপূর্ণতা ছিল এবং যেটা প্রতিদিন ফুটে বেরোচ্ছিল, তা তোমাকে বলতে গেলে হাসি পায়, রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতো না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল। কেবল আমি সৌন্দর্যের ফুলের একটা প্রকাশ ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন আমি বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নড়লে তার চারদিক থেকে যেরকম আলো ঝকমক ঝকমক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানা নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাশ লাগানো মধুরভাবে বাগিয়ে ধরতে পারে এমন 2টো হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ বিস্মিত 3 লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তার বোধ করি এরকম 2খানা অস্থূল সুডল হাত আর রক্ত হাতের তালু এবং লাবণ্য শিখার মতন আঙুলও ছিল। কিন্তু আমার সে নির্লজ্জ, নিরাবরণ, নিরাভরণ, চিরবৃদ্ধ একটা কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার ওপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবন উত্তাপে গরম হয়ে থাকা আরক্তিম যে রূপ একবার তোমার চোখের সামনে দাঁড় করাই, বহু কালের মতন তোমার 2টো চোখের ঘুম একদম ছুটিয়ে দিই, তোমার হাড়গুলোকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো গা ছুঁয়েই বলতাম, সে বিদ্যের লেশ মাত্রও আর আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ,
এই রাতের অন্ধকারে আমি কি করে দেখব যেটা জাজ্জল্যমান হয়ে ফুটে উঠবে? আর বেশি বলতে হবে না, আমার কেউ সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে, সমস্ত তারা আমাকে দেখছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের মধ্যে পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকতো তবে সে নিশ্চয়ই আরেকবার অচেতন হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ, ওই ঘাসের যে দল, তারা সবাই যেন আমার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি সব কল্পনা করতাম এবং অকারণেই মনের ভেতর ব্যথা হতো জানো। হঠাৎ রাগ, তারপর হঠাৎ প্রশস্তি। কি যে করি। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে এলেন তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাতে যেন ভালো করে চোখ মেলে দেখার কিছুই নেই তিনি দেখতেন না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে একটা আশ্রয় নিয়েছিলেন। তার বন্ধুর মধ্যে এক শশী শেখর। এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি শশী শেখরকেই সব সময় দেখতাম। এবং যখন আমি সন্ধ্যাকালে ফুল গাছের তলায় সম্রাজ্ঞীর মতন বসতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের রূপ ধরে আমার পায়ের কাছে এসে পড়ত। কি গো, শুনছো? কি মনে হচ্ছে? আমি সনিঃশ্বাসে বললাম, মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। একদিন বর্ষার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম, সন্ধ্যের লাল আভাটা পরে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। সেই সন্ধ্যের আলোয় কোমল বালিশের উপরে একটা কিরকম যেন ক্লিষ্ট হয়ে যাওয়া ফুলের ছিঁড়ে যাওয়া পাপড়ির মতন চুল এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, এরকম একটা মুখ আর একটা ছায়া ভরা চোখ, গালেও তার ছায়া। ডাক্তার নরম মৃদুস্বরে দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি গায়ের চাপার ভেতর থেকে ক্লান্ত গোল গোল হাতখানা বের করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম যদি নীল রঙের কাঁচের ছুরি পরতে পারতাম তাহলে আরো বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত আগে কখনো দেখিনি জানো। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা হাতে নাড়ি দেখলেন তিনি। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরের নাড়ি কিরমভাবে চলছে তার আভাসও কিছুটা পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সব অবস্থায় সমান চলে না। কালক্রমে আরও 2-4বার রোগ আবার সেরে ওঠা, এসব হবার পরে দেখলাম আমার সেই সন্ধেবেলার মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেটা একটাতে এসে ঠেকেছে। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসছে। জগতে কেবল একটাই ডাক্তার আর একটাই রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধেবেলায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম, ভালো করে খোঁপা বেঁধে মাথায় একগাছা বেল ফুলের মালা জড়াতাম, একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না? বাস্তবিকই হয় না। কেননা আমি নিজেকে কখনো দেখতামই না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম। অথচ প্রাণের ভেতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধে বাতাসের মতন হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম চোখ নিচু করে চেয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর ওপরে কেমন করে পড়েছে এবং ভাবতাম
এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে? সন্ধেবেলায় জালনার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল দূরের আকাশে বাসায় ফেরার শব্দ করত, এবং আমাদের যে বাগানের পাঁচিল তার বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত। আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে থাকতাম। একখানা হাত যেটা আমি ঢাকতাম না, কোমল ওই বিছানার উপর অনাদরে মেলে দিয়ে ভাবতাম এই হাতখানা এমন ভঙ্গিতে কি যেন দেখতে পেল, কি যেন দুখানা হাত দিয়ে এটা তুলে নিল, কে যেন এর লাল হাতের ওপরে একটা চুমু দিয়ে আবার ধীরে ধীরে ফিরে চলে গেল। মনে করো এখানেই যদি গল্পটা শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম মন্দ হয় না, কিন্তু একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আমি নিজের মনে পূরণ করে নিতে পারি, তাতে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে। তাহলে মজাটা কোথায়? এর ভেতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই? তাকে তো দেখা দিতেই হবে। তাহলে আজকে এই অবধি, পরের দিন কঙ্কালের পর্ব 2 আমরা শুনবো। আজ পর্ব 1, দেখা যাক কঙ্কালের পর্ব 2তে কঙ্কালটা শেষ অবধি গল্পে কোথায় পৌঁছয়। তাহলে আজ আসি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।